আমার ব্যাপারটা ছিল আরো ভিন্ন। আপনজন সবাইকে ছেড়ে ইমিগ্রেশনটা ক্রস করলাম, ওয়েটিং রুম অপেক্ষা করছি। সেখানেই মনে হলো আমি বিদেশে চলে আসছি, কারণ পরিচিত কাউকেই দেখছি না। আর মনের ভেতর একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, বিদেশে আসলে আমার এই জার্নিটা কেমন হবে। ইউনিভার্সিটি লাইফের প্রথম দিনটা মালয়েশিয়াতে আমার নেগেটিভ পজিটিভ দুইটাই ছিল। একে তো হচ্ছে লাইফে প্রথমবারের মতো ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাচ্ছি, খুবই একটা আনন্দ ছিল, আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, আরেকদিকে একটু শঙ্কা ছিল। তার উপর আমাদের অভিজ্ঞতাটা আসলে পাঁচ মিশালি থাকে, মিক্স থাকে, আর ডিফারেন্ট থাকার অনেক কারণও থাকে। কারণ হচ্ছে আমরা আসলে অনেকটা ফ্যাসিনেশন বা ফ্যাসিনেটেড থাকি, ফ্যাসিনেশন নিয়ে হচ্ছে আমরা এই দেশগুলোতে আসি, পড়াশোনার জন্য আসি বা এই দেশগুলোতে এসে অবস্থান করি। বাস্তবমুখী যখন হয়েছি, অর্থাৎ যখন এসেছি সবকিছু আমাদের পরিবর্তন হয়ে গেছে। আমাদের চলাফেরা, আমাদের পড়াশোনা, আমাদের ব্যক্তিগত জীবনযাপন। এখানে পরিচিত কেউই নাই, নতুন মানুষদের সাথে মানিয়ে নেওয়া, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, এই বিষয়গুলো নিয়ে একটু সংশয় কাজ করতেছিল। যে এলাকায় যে নামার পর আশেপাশের বাড়িঘরগুলো দেখে মনে হলো এটা কি সত্যি বিদেশ নাকি আমি এখনো বাংলাদেশে আছি। তারপর আমাকে ইউনিভার্সিটির পার্সোনাল গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় একটা হসপিটালে, মাসারি কোনো এক হসপিটালে আমার মেডিকেলের জন্য। এটা আসলে জীবনের নতুন একটি অধ্যায় শুরু ছিল। প্রথম দিনে যেমনভাবে এক্সাইটমেন্টও ছিল, তেমনি একটু শঙ্কাও ছিল, একটু ভয়ও ছিল মনের মধ্যে। দীর্ঘ 10 ঘন্টার জার্নি শেষে কায়রোতে এসে ল্যান্ড করলো আমাদের বিমান। এসেই প্রথমবার একটা বিদেশি দেশের আসলে ইমিগ্রেশনটা কেমন হবে একটা ভয় ছিল, ভিসা আরো হাবিজাবি অনেক কিছু নিয়ে। যা হোক, দীর্ঘ সময় অপেক্ষার পর এখানেও ইমিগ্রেশনটা শেষ করে সুন্দরভাবে বের হলাম। বাইরে অপেক্ষায় ছিলাম আমার পরিচিত জনরা। এরপর এয়ারপোর্ট থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, এটা মাইক্রো বাসে করে। সে এক অভিজ্ঞতা, নতুন একটি পরিবেশ, নতুন ক্যাম্পাস এবং সবাই অচেনা। আশপাশে যারা আছে কেউই আমার পরিচিত না। তো এরকম একটা অজানা পরিবেশে আসলে কতটুকু সহজে আমার প্লেসমেন্টটা হবে এটা নিয়ে বেশ হেজিটেশনে ছিলাম। তো এইভাবেই গেলাম ক্যাম্পাসে। আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একজন করে কাউন্সিলর থাকে। আমার কাউন্সিলর যিনি ছিল উনি বাংলাদেশি ভদ্রলোক, মোটামুটি বাংলাদেশ থেকে যারা আসে সবার জন্য উনি কাউন্সিলর। উনি মেনলি আমাকে আগের দিন বলে দিয়েছিল ওনার সাথে কোথায় দেখা করতে হবে, কী কী পেপারস নিয়ে যেতে হবে। ক্যাম্পাসে গেলাম, ভাবলাম যে ব্যাপক কাজ আজকে করতে হবে, অ্যাডমিশন বলে কথা। কিন্তু না, অবাক করে দিয়ে উনি জাস্ট আমাকে লবিতে 30 মিনিটসের মতো বসিয়ে রাখলেন। উনি কোথায় গেলেন, এই পেপারসটা সব কিছু রেডি করে এনে দিয়ে দিলেন যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি চলে যান, আপনার ক্লাস শিডিউল অনুযায়ী আপনি এসে ক্লাস করবেন। কিন্তু আমার কাছে সবকিছু খুবই হচ্ছে অস্পষ্ট লাগছিল। এটা আসলে ফ্যাসিনেশন থেকেই হয়। তারপর সবচেয়ে যে জিনিসটা আমি বেশি হচ্ছে এক্সপেরিয়েন্স করি, যে এটা আসলে আমার জন্য এই এক্সপেরিয়েন্সটা অনেক 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 ডিফারেন্ট ছিল। আমি বাংলাদেশ ইউনিভার্সিটিগুলোর যে কালচার বা হলগুলোর যে কালচার, এটা সম্পর্কে আমি যথেষ্ট জানতাম, বা এটা সবাই জানে, আমিও সেটা জানতাম। তবে আমি কখনো ভাবিনি যে বিদেশেও হচ্ছে এই ধরনের কিছু একটা হবে, বা এই ধরনের, যদিও টোটালি ওরকম না, তবে সামান্যতম কিছু একটা হবে। সেটা হচ্ছে আমাদের স্বজাতি ভাইদের মাধ্যমেই হবে এই ধরনের কিছু একটা, সেটা আসলে আমি কল্পনা করেন। তো সেটা আমার সাথে হয়েছিল। আমি যখন হচ্ছে আমার ডরমিটরিতে যাই, ডরমিটরি যাওয়ার পর আমি রাতে যেহেতু হচ্ছে যাওয়ার পরে হচ্ছে আমার রুমে যখন হচ্ছে আমার ডরমিটরি যে হচ্ছে রেসপন্সিবল থাকে, সে যখন আমাকে ডরমিটরিতে পৌঁছে দেয়, আমার রুমে পৌঁছে দেওয়ার পর সাথে সাথে হচ্ছে আমার রুমে হচ্ছে দু তিনজন ভাই আসে, যারা বড় ভাই। সবার সাথে আমার একটা মিট আপ হয়, ওরা আমাকে বিভিন্ন ধরনের গিফট দেয়। প্রথম দিন এরা আমার জন্য অন্যরকম একটা অনুভূতি ছিল, অন্যরকম একটা ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। তারপরে প্রোগ্রাম শেষ করে যথারীতি বাসায় চলে আসি। এরপর দীর্ঘ একটা ঘুম দিলাম। ঘুম শেষে উঠে নিজের ব্যক্তিগত কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ, এম্বাসি যাওয়া, ইউনিভার্সিটির অফিসে যাওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ শেষে অবশেষে ভর্তি হয়ে গেলাম আল আজহার ইউনিভার্সিটিতে। তো তাদের এডুকেশন সিস্টেমটাও তো বাংলাদেশের মতো সেম না। তো সব দিক চিন্তা ভাবনা করে একটু ভয় ছিল যে আসলে আমি পারবো কিনা, কোর্সটি কন্টিনিউ করতে পারবো কিনা, মাঝপথে ব্যর্থ হব কিনা, সব কিছু চিন্তা ভাবনা করে যেমন ভয়ও ছিল, তেমনি আবার প্রত্যাশাও ছিল যে
কোর্সটি শেষ করার পরে ভালো একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাব। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই। তো আমাদের ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে একটা টপ লেভেলের ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা সম্পূর্ণই অনলাইন বেস, আমাদের কোনো খাতা বা কলমে কোনো পড়াশোনা নাই। এরপরে আসে আমার ওরিয়েন্টেশনের ডেট। সো ওরিয়েন্টেশনের ডেটের সময় হয়, আমি ওরিয়েন্টেশনের ডেট পরে যথারীতি আমি প্রস্তুতি নিয়ে ওরিয়েন্টেশনে আসি এবং আমাদের ক্যাম্পাস সংলগ্ন অডিটোরিয়ামে আমাদের ওরিয়েন্টেশন শুরু হয়, যেখানে ছিল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের স্টুডেন্ট, লাইক ফিলিস্তিন, ইরান, দেন পাকিস্তান, ইন্ডিয়া, লোকাল মালয়েশিয়ান, বাংলাদেশি। সো এই একটা ক্ষেত্র যেখানে আমরা সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হতে পেরেছিলাম। তখন আমি একটু সারপ্রাইজড হলাম যে একটা ইউনিভার্সিটিতে আসলাম, ইভেন আমি হচ্ছে ফরেনার, তা আমাকে এই ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট, এই ভবন, সেই ভবন, দৌড়াদৌড়ির মতো কোনো বিষয় ছিল না। ইভেন আমার নিজেকে কিছুই করতে হয়নি। তো সেম ওয়েতে আমি এখন স্টুডেন্টদের কাউন্সিলর জব করছি। এখনও যখন স্টুডেন্টরা আসে, শুধু ইন্টারন্যাশনাল না, মালয়েশিয়ান সহ লোকাল সবাইকে আমিও হেল্প করছি। তো সেম ওয়েতেই তাদেরকে জাস্ট বসতে বলি, বাকি কাজ আমরা করে দিই। খুবই সহজ পদ্ধতি। তো এটা খুব ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে আমাদের দেশে হয়তো এখন শুরু হইতে পারে, আমার জানা নেই, কিন্তু ওই টাইমটাতে আমি যতটুকু শুনতাম যে এই হ্যাসেল পোহাতে হতো, সেরকম কিছুই ছিল না। এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ ছিল। এরপরে এখানে একটা ভিন্ন ঘটনা আছে। এক ঘটনাটা হলো এমন, এটা আমার আজীবন মনে থাকবে। আমার হচ্ছে খুব বেশি মাথা ব্যথা ছিল। আমার সাথে আমার যে রুমমেট ছিল তাকে বললাম হলো, ভাই মাথা ব্যথার কি কোনো ওষুধ টষুধ আছে কিনা। সে হলো আমাকে একটা ঘুমের ওষুধ খাওয়াই দিছিল। তা আমার মনে হয় এর আগে আমি কখনো ঘুমের ওষুধ খাইনি। সেই ঘুমের ওষুধ খাওয়ার পর 3 দিন পর্যন্ত আমার আসলে চোখ থেকে ঘুম কাটে নাই। পরদিন আমাকে এম্বাসিতে যেতে হবে, আরও অনেক কাজ। বিদেশে প্রথম দিন তো গেলই, এরপর দিন সকালবেলা থেকে শুরু করে অনেক ব্যস্ততা, কিন্তু আমাকে সবগুলো কাজ করতে হয়েছে চোখে ঘুম রেখে। পরদিন আমরা এম্বাসিতে গিয়েছিলাম, লেটার আনা সহ বিভিন্ন কাজ ছিল, কিন্তু সব কাজে আমি করেছি চোখে ঘুম রেখে। তো এরপরে আস্তে আস্তে যখন ক্লাস শুরু হলো, আস্তে আস্তে সব কিছুই বুঝে ফেললাম এবং আলহামদুলিল্লাহ এখন অনেকটা ইজি লাগছে, স্বাভাবিকই লাগছে। তো সব কিছু মিলিয়ে আমার এই 1-1.5 বছরের যাত্রাটা খুব ভালোই ছিল। একটা সময় তো হচ্ছে আমি ড্রাইভারকে বলছিলাম যে আর ইউ গোয়িং টু মাই অ্যাড্রেস এক্স্যাক্টলি, আমি এই ধরনের একটা প্রশ্ন তাকে করছিলাম। তো সে আমাকে বলছিল যে ম্যান ডোন্ট ওয়ারি, আমি সঠিক পথে যাচ্ছি, আমি সঠিক পথেই যাব, তোমার ভার্সিটিতে আমি তোমাকে পৌঁছে দিব। তো তারপর হচ্ছে আমি যখন ভার্সিটির আসলে আস্তে আস্তে ফ্যাকাল্টিগুলো দেখা শুরু করে বা বিল্ডিংগুলো দেখা শুরু করে, আমার মনে একটু সাহস আসতে শুরু করে। কিন্তু তার আগ অব্দি আমি হচ্ছে অনেক বেশি প্যানিক হয়ে যায় যে আসলে আমি কোথায় যাচ্ছি, আমাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সব কিছু নিয়ে আমি খুবই ভয়াবহ একটা প্যানিকের মধ্যে আমি চলে যাই। Malaysian and Bangladeshi teaching style are different, and that's why people choose abroad study from Bangladesh or such kind of country. So it's very useful for us, I think so. নেগেটিভ একটা জিনিস ঘটেছিল, সেটা হচ্ছে যে আমি তো রেজিস্ট্রেশন করে বাসায় চলে এসেছি, কারণ ক্লাস আরো কয়েকদিন পরে হবে। তো ইন দ্য মিন টাইম হঠাৎই কাউন্সিলর আমাকে একদিন ফোন দিলেন, তো কি ব্যাপার, আপনি তো ক্লাসে মিসিং, আপনি যাচ্ছেন না কেন? কি বলে, ক্লাসে মিসিং তো হওয়ার কথা, আমার ক্লাস তো শুরুই হয়নি। তিনি বললেন না, আপনি অমুক ডিপার্টমেন্টে দেখা করেন। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আমি বললাম ইংলিশ আমার কেন করতে হবে, আমি তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। বলে যে না, আপনার ইংলিশ সার্টিফিকেট জমা হয় নাই, দেন নাই, তো আপনাকে একটা ইংলিশ কোর্স করতে হবে। আমি তো পুরো শকড। একটা ইংলিশ কোর্স করা মানে 6 মাস আমার নষ্ট হওয়া, মিনিমাম 6 মাস আমার নষ্ট হওয়া, সাথে হচ্ছে আমার মোটামুটি বাংলাদেশি টাকায় 50,000 থেকে 60,000 টাকা এক্সট্রা পে করা। তো টাকার তো সংকট অবশ্যই ছিল। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসার সময় একটা ছোট্ট ক্যাপিটাল নিয়ে আসি, যেটা 2-3 মাস চলাফেরার মতো। তো এখন শুরুতেই যদি আমার সেটাকে দিয়ে দিতে হয়, তাহলে জিনিসটা তো বাকি সময়টা সহজে কাটবে না। এটা ভেবে খুব খারাপ লাগলো যে আসলে কি করা, এটা কেন হলো, কারণ আমি তো ইংলিশ সার্টিফিকেট দিয়েছিলাম। ওনাকে বললাম কোনো আপনি দেন নাই, উনি ডিরেক্ট অস্বীকার করছেন, হয়তো বা ইন্টেনশনালি আনইন্টেনশনালি আমি জানি না, আমি বলতেও চাই না সেটা, যেহেতু বাংলাদেশের মানুষ। তো
হয়তো বা এখানে এরকম হইতে পারে, আমার জানা নেই যে আদার্স একটা কোর্সে দিলে সেখানে কোনো বেনিফিট থাকে কিনা, এটা উনি ভালো বলতে পারবেন। আমি সেই জাস্টিফিকেশনে যেতে চাই না। তো এখন আমি কি করব, ইমিডিয়েটলি হচ্ছে ক্যাম্পাসে গেলাম, গিয়ে ওই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করে বললাম যে আমি তো ওই ক্যাম্পাসে আমি তো এনরোল করিনি, আমার মানে আমারকে জানানো ছাড়া, আমার অ্যাকনোলেজমেন্ট ছাড়া আমাকে এখানে কেন এনরোল করানো হলো। উনি বললেন যে হ্যাঁ, এটা তো ঠিক হয় না, তোমার যদি সার্টিফিকেট নাও থাকে তোমাকে জানাইতে হবে, তুমি কনসার্ন নিয়ে সেখানে এন্ট্রি নেওয়াইতে হবে। তো তখন আমি একটা পজিটিভ সাপোর্ট পেলাম, ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে কী করা যায়। উনি বললেন যে আপার লেভেলের যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে যোগাযোগ করো, মানে ডিনের সাথে আর কি। সো ডিনের সাথে যোগাযোগ করে সব কিছু খুলে বললাম, যেমন সার্টিফিকেট ছিল কিন্তু সামহাও উনি সেটা পায়নি বা কী হয়েছে আমি জানি না, কিন্তু আমার আছে সার্টিফিকেট, আমি জমা দিয়েছিলাম। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি যদি এটা তোমার কলেজ থেকে নিয়ে আসতে পারো তাহলে হয়ে যাবে। ইমিডিয়েটলি আমি হচ্ছে পরে আমি দুনিয়া কলেজে পড়তাম, দুনিয়া কলেজের এক বড় ভাইকে ফোন দিয়ে বললাম যে আপনি একটু প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সেটা নিয়ে আসেন। তো নিয়ে এনে দিলেন অনলাইন কপি, আমি সেটাকে এখান থেকে প্রিন্ট করে সাবমিট করে দিলাম, হয়ে গেল। সবকিছু যে এত সহজে করতে পারবো এটা আসলে দেশ থেকে আসার আগে ভাবিনি। বড় ভাইরা ছিল, পরিচিত জনরা ছিল, সবকিছু মিলিয়ে মিশরের মতো একটা দেশে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহাসিক বিদ্যাপীঠে আমার জার্নিটা শুরু হলো। সবকিছু মিলিয়ে এত ভালো লাগতেছে এখন পর্যন্ত। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কখনো ভাবি না যে আমি এরকম একটা দেশে এসে এরকম নাম করা একটা ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। তো ওই ভদ্রলোক আরো এক সপ্তাহ পরে আবার বলতেছেন যে আপনি কি ক্লাসে যাবেন না, আপনি তো মিসিং, আপনার জন্য মানে পুলিশ রিপোর্টে বেশি। আমি তখন ওনাকে বললাম যে আমি তো ইংলিশ সার্টিফিকেট বাংলাদেশ থেকে আবার নিয়ে এসেছি, জমাও দিয়েছি, এবং আমি আমার মানে মেইন প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের ক্লাসের শিডিউলও পেয়ে গেছি, আমি ওখানে ক্লাস শুরু করতে যাচ্ছি। উনি জাস্ট অবাক হলেন যে কি ব্যাপার, এই ছেলে মানে এটা একা একা কিভাবে করলো। হ্যাঁ, তো তখন বুঝেছিলাম যে সামথিং ওয়াজ দেয়ার। ঠিক আছে, তো যাই হোক, এই যে একটা নেগেটিভিটি, এটাও তো আমাদের দেশের মানুষদের মাধ্যমেই। ভদ্রলোক এখনো আছেন ওখানে স্বপদে বহাল। তো এইটাই ছিল আমার প্রথম ক্যাম্পাসের এক্সপিরিয়েন্স। যেমনটা বলছিলাম যে ভালো লাগা মন্দ লাগা উভয়টাই ছিল। আর এখন আমি যখন অন্যান্য স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেওয়াচ্ছি, অ্যাডমিশন প্রসেসে হেল্প করছি, সেম ওয়েতেই যাচ্ছে। এই জন্য এখান থেকে আমার একটা শিক্ষার একটা বিষয় থাকে বা শিক্ষণীয় জিনিস, মেসেজ আমি সবাইকে যেটা দিতে চাই সেটা হচ্ছে যে যখন কোনো একটা কাজ আমরা করি সেটা ফিল নিয়ে করি, আর ফিলটা তখনই আসেন যখন ওই কাজটার সাথে আমি খুব ভালোভাবে অ্যাটাচড থাকি। এখন আমি যখন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করাচ্ছি, আমি এখন একটা অ্যাডমিশন অফিসার হিসেবে কাজ করছি, তো কি হয় মানে আমি তার জায়গাটা ফিল করি। তার একটা কাগজের সমস্যা থাকে, সেটা আমি ডিরেক্টলি বলি না যে তোমার এটা তো সমস্যা, তুমি তো পারবা না। তাকে আমি নানান ওয়েতে বোঝানোর চেষ্টা করি, এটার ওয়ে এরকম। এইভাবে মানে আপনি যেই কাজটাই করতে চান, ছোট বড় কাজটাকে একটু ফিল করে তা আদার ওয়ে থেকেও আপনাকে মানে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। সেইভাবে যখন আপনি কাজটা করবেন তখন সেই কাজটা সুন্দর হয়, উপভোগ্য হয়, পারফেক্ট হয়। তবে এত কিছু ভালো থাকার মধ্যেও দেশকে আসলে খুব বেশি মিস করি, যেটা বলে আসলে বোঝানো যাবে না। মাঝে মধ্যে খুব বেশি মন খারাপ হয়, মনে হয় দেশে যাওয়া প্রয়োজন। কিন্তু ওই যে যারা দেশে আছে তারা চাই হয়তো বিদেশে খুব বেশি ভালো, বিদেশে চলে যাই। আবার আমরা যারা এখানে আছি আমরা চাই আসলে কবে বাড়িতে যাব। এই যে ফেরা না ফেরা, সবাইকে মিস করা, খুব বেশি ভালো থাকা, একাকিত্বের সময় কাটানো, সব কিছুর মিলিয়ে সময় আসলে খুব ভালো হয়ে যাচ্ছে। কিছু কিছু তো অবশ্যই ছাড়তে হয়, অনেক কিছুকে মাইনাস করতে হয়, এসব কিছু একদিন ভালো কিছু পাওয়ার আশায়। এরপরও আমরা যারা দেশে আছি তারা মনে করে যে আমরা এখানে খুব লাক্সারিয়াস জীবনযাপন করি, এটা আসলে সত্য। কিন্তু এটার পিছনে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এই যে ভার্সিটি থেকে আসলাম, আসার পর মন চাইলো যে আসলে শুয়ে যাই, কিন্তু চাইলেও আমরা শুইতে পারি না।
কারণ ওই যে আমাকে রান্না করতে হবে, কেন তো বুয়া নাই, খালা নাই, আশা রান্না করে দিবে, মা রান্না করে রাখছে, এসে খেয়ে ফেলবো, এরকম আসলে বিষয়গুলো এখানে নাই। এই যে দিন শেষে ক্লান্ত একটা দেহ নিয়ে পাকঘরে যাওয়া, নিজের জন্য রান্না করা, নিজের সব কাজ নিজেকে করা, এরপর পড়াশোনার যে ব্যাপারটা এটা থাকে, আরও কত কিছু থাকে, সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ এই জার্নিটা এখন পর্যন্ত অনেক ভালো যাচ্ছে। আমি মনে করি পড়াশোনা শেষ অবধিও অনেক ভালো যাবে।